নমস্কার বন্ধুরা, আমি কুন্তল আর আপনারা শুনছেন কাহিনীস্কোপ। বিশ্ব গোয়েন্দা সাহিত্যে শার্লক হোমসের নাম সর্বজন বিদিত। স্যার আর্থার কোনান ডয়েলের অনন্য গোয়েন্দা চরিত্রটি বিপুল পাঠকপ্রিয়, মূলত তার ক্ষুরধার মেধা ও অসামান্য পর্যবেক্ষণের গুণে। আজকাল বাংলায় শার্লক হোমসকে নিয়ে ফ্যান ফিকশন লেখার আগ্রহ চোখে পড়ার মতো। অথচ মজার বিষয় হলো, স্বয়ং কোনান ডয়েল বেঁচে থাকতে ও তার মৃত্যুর পরে একাধিক প্রথিতযশা সাহিত্যিকরা শার্লকের ফ্যান ফিকশন লিখেছেন। আজকাল অনেক বাঙালি বোদ্ধারাই বলে থাকেন, প্রকৃত ফ্যান ফিকশন সেটাই যখন তা মূল লেখার সহধর্মী বা মূল রচনার নির্যাসটুকু একই থাকে। অথচ অনেক প্রথিতযশা সাহিত্যিকই ডয়েলের মূল শার্লকের নির্যাস অক্ষুণ্ণ রাখার প্রয়োজন বোধ করেননি মোটেই। ফলত অনেক সময়তেই তা মামলা পর্যন্ত গড়িয়েছে। তবে তাঁরাও কম বুদ্ধিমান ছিলেন না। তাঁরা শার্লক হোমসের নামটি সরাসরি নিলেন না, বরং একই রকম আরেকটি চরিত্রের নাম দিয়ে নিজেদের রচনা চালিয়ে গেলেন। আজ আপনারা শুনবেন বিখ্যাত সাহিত্যিক ও হেনরির লেখা শ্যামরক জোন্স সিরিজের দি অ্যাডভেঞ্চার অফ শ্যামরক জোন্স এই গল্পটির অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। ও হেনরি শার্লক হোমসের একটি হাস্যরসাত্মক অবতার শ্যামরক জোন্সকে সাহিত্যের অলিন্দে নিয়ে আসেন। গল্পগুলোতে শার্লকের স্বভাবসিদ্ধ অনুমান ভিত্তিক সিদ্ধান্তগুলিকে একেবারে অন্যভাবে উপস্থাপিত করেছেন। শ্যামরক জোন্স এখানে একজন সিরিয়াস গোয়েন্দা কম, বরং অনেক বেশি আমাদের খুব পরিচিত টেনিদার ধাঁচে গড়া। ও হেনরি যেন মুচকি হেসে পাঠকদের বলতে চেয়েছেন, ডয়েল লোকলজ্জার ভয়ে তোমাদের যে সমস্ত গল্প বলে যেতে পারেননি, আমি সেই গল্পগুলি তোমাদের শোনাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে শুনে ফেলা যাক আজকের গল্প। তবে হ্যাঁ, শার্লক হোমসকে এরকম ধাঁচে দেখে ধরি শুনতে পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কমেন্টে। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। নিউ ইয়র্কের বিখ্যাত গোয়েন্দা শ্যামরক জোন্সকে আমার বন্ধু মহলে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে হয়। লোকে বলে জোন্স নাকি শহরের গোয়েন্দাদের বড় কাছের লোক। টাইপরাইটার ব্যবহার করতে ও সিদ্ধ হস্ত। শহরে কোনো খুনের রহস্য সমাধানের ব্যাপার থাকলেই ওর কাজ হলো সদর দপ্তরে গিয়ে একটা টেলিফোনের সামনে বসে পড়া, তারপর যত আতপাগলা লোক ফোন করে দাবি করবে তারা খুন করেছে সেই সমস্ত লিখে রাখা। কিন্তু ছুটির দিনগুলোতে, যেদিন খুব বেশি স্বীকারোক্তি থাকে না, 3-4টে খবরের কাগজ নিজেদের মতো করে আলাদা আলাদা লোককে দোষী সাব্যস্ত করে এবং তাদের মুণ্ডপাত করতে থাকে, সেই দিনগুলোয় জোন্স আমাকে সঙ্গে নিয়ে গোটা শহরে ঘুরে বেড়ায়। তখন ওর অসাধারণ পর্যবেক্ষণ আর বুদ্ধির নমুনা আমাকে অবাক করে দেয়। একদিন হঠাৎ সদর দপ্তরে পৌঁছে দেখি গোয়েন্দা প্রবর তার কোড়ে আঙুল শক্ত করে একটা সুতো বেঁধে সেদিকে এক মনে চেয়ে রয়েছে। সুপ্রভাত, হোয়াটসঅ্যাপ। শ্যামরক মাথা না তুলেই বলল, বাড়িতে যে অবশেষে বিদ্যুৎ বাতি লাগালে তা দেখে ভারী ভালো লাগলো। যা বাবা, তুমি কি করে বুঝলে? আর এই কথাটা তো আমি কাউকে বলিনি। এমনকি আজ সকালেই সবে কাজ শেষ হয়েছে। খুব সহজ, তোমার আসার সঙ্গে সঙ্গেই তোমার চুরুটের গন্ধ পেলাম। দামি চুরুট। আপাতত টাকা পয়সার যা হাল, তাতে গোটা নিউ ইয়র্ক শহরে
3টে মানুষের পক্ষেই গ্যাসের বিল মিটিয়েও এত দামি চুরুট খাওয়া সম্ভব। সহজ ব্যাপার, কিন্তু আপাতত নিজের একটা সমস্যা নিয়েই ডুবে আছি। সে তো দেখতেই পাচ্ছি। আঙুলে ওই সুতোখানা কেন জড়িয়েছো বলো তো? ওটাই তো সমস্যা। আজ সকালে আমার গিন্নি বাড়িতে কিছু একটা পাঠানোর কথা মনে করানোর জন্য আঙুলে সুতোখানা জড়িয়ে দিয়েছিল। এই, তুমি খানিকক্ষণ বসো তো হে বাপু, আমি একটু আসছি। গোয়েন্দা প্রবর দেওয়ালে ঝুলানো একখানা টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা কানে দিয়ে 10 মিনিট ধরে কি যেন শুনল। অবশেষে সে নিজের চেয়ারে ফিরে আসতে আমি জিজ্ঞাসা করলাম, মনে হচ্ছে কোনো স্বীকারোক্তি শুনছিলে? হয়তো সেরকমই কিছু একটা বলা যেতে পারে। সত্যি বলতে কি, আমার নেশা করা মাথায় উঠেছে। এতদিন ধরে মরফিনের মাত্রা এত বাড়িয়ে ফেলেছি যে তার আর কোনো প্রভাবই আমার মধ্যে পড়ে না। আরও কড়া কিছু প্রয়োজন হবে। এখন যে টেলিফোনটার কাছে গিয়েছিলাম সেটা ওয়ালডর্ফে একটা ঘরের সঙ্গে যুক্ত। সেই ঘরে বসে একজন লেখক তার লেখা পড়ে শোনাচ্ছেন। এইবারে সুতোর রহস্য ভেদ করা দরকার। মিনিট 5 ধরে চুপ করে বসে থাকার পরে জোনস আমার দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়ল, বলল, দারুণ ব্যাপার। বাবা, ইতিমধ্যেই হয়ে গেল? সহজ ব্যাপার। এই যে এই গিঁটখানা দেখছো, এটা দেওয়াই হয়েছে যাতে আমি না ভুলে যাই। অর্থাৎ এটা হলো ফরগেট মি নট ফুলের একটা নয়া রূপ। ফুলের ইংরেজি ফ্লাওয়ার, ইংরেজিতে আর এক ফ্লাওয়ার আছে যার মানে ময়দা। তার মানে বাড়িতে ময়দা পাঠানোর কথা ছিল। আরে অপূর্ব অপূর্ব। না, এবারে আমি প্রশংসা না করে থাকতে পারলাম না। চলো একটু ঘুরে আসা যাক। হাতে এখন কেবল একটাই গুরুত্বপূর্ণ মামলা আছে। ম্যাককার্টি বলে এক ভদ্রলোক এক গাদা কলা খেয়ে 104 বছর বয়সে মারা গিয়েছে। সব প্রমাণ দেখে মনে হচ্ছে কাজটা মাফিয়াদের। পুলিশ ইতিমধ্যেই 2nd অ্যাভিনিউ কার্জন জ্যামার গ্যাম্ব্রিনাস ক্লাব নাম্বার 2 ঘিরে ফেলেছে। হত্যাকারী ধরা পড়ার ব্যাপারটা আর মাত্র কয়েক ঘন্টার মামলা। সাহায্যের জন্য এখনো গোয়েন্দা দপ্তরকে ডেকে পাঠানো হয়নি। জোনস আর আমি রাস্তায় বেরিয়ে ট্রাম ধরবো বলে হাঁটতে হাঁটতে একটা মোড়ের দিকে গেলাম। মাঝপথেই দেখা হয়ে গেল রাইনজেল্ডারের সঙ্গে। তাকে আমরা দুজনেই চিনতাম। সিটি হলের এক পদে কর্মরত ছিলেন ভদ্রলোক। জোনস থমকে দাঁড়িয়ে বলল, সুপ্রভাত রাইনজেল্ডার, আজ সকালে তো বেশ জমিয়ে জল খাবার খেয়েছো দেখছি। জোনসের গোয়েন্দার চোখ সবসময়ই কিছু না কিছু খুঁজে বেড়াতো। এবার দেখলাম তার চোখ রাইনজেল্ডারের জামার বুকের কাছে। একটা বড় হলদেটে দাগ, আর তার চিবুকে ছোট্ট হলদে দাগের ওপর পড়েছে। এই দেখো, দেখা হতেই গোয়েন্দাগিরি শুরু করে দিলে। তবে আমি বাজি ফেলে বলতে পারি পুরোটা আন্দাজ করতে পারোনি। বলো দেখি, আমি সকালে জলখাবারে কি কি খেয়েছি? সসেজ, মোটা লাল পাউরুটি আর কফি। অবশেষে রাইনজেল্ডার মেনেই নিলেন। জোনস ঠিকই বলেছে, বাজিতে হারা টাকাও তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। শ্যামরক, তুমি ওর চিবুক আর জামায় লেগে থাকা ডিম দেখোনি? সসেজ দেখেছি, সেখান থেকেই তো সমাধানে আসতে পারলাম। রাইনজেল্ডার খুবই মিতব্যয়ী লোক। গতকাল বাজারে ডিমের দাম নেমে ডজন প্রতি 28 সেন্ট হয়েছিল, আজ আবার 42-এ লাফ মেরেছে। রাইনজেল্ডার কাল ডিম খেয়েছিল, আজ আবার নিজের পুরনো জলখাবারে ফিরে গিয়েছে। এরকম ছোটোখাটো ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামালে চলে না হে হোয়াটসঅ্যাপ। এ তো ছোটদের পাটি গণিতের সামিল। ট্রামে উঠতে দেখলাম সব আসনই দখল হয়ে গেছে। বিশেষ করে মহিলারাই সেই আসনগুলো দখল করে বসে আছেন। জোনস আর আমি পিছনের দিকে দাঁড়িয়ে রইলাম। ট্রামের কামরার মাঝামাঝি জায়গায় এক মুখ ছোট করে ছাঁটা, কাঁচা পাকা দাঁড়িওয়ালা এক প্রৌঢ় অনেকক্ষণ ধরে বসেছিলেন। তার বেশভূষা দেখে তো তাকে নিউ ইয়র্কের মানুষ বলেই মনে হচ্ছে। কয়েকটা মোড় ঘুরতে আরও কিছু মহিলা ট্রামে উঠলেন। কিছুক্ষণের মধ্যেই 3-4 জন মহিলা ওই ভদ্রলোকের আসনের সামনে গিয়ে তাঁর দিকে চেয়ে রইলেন। তাঁদের চাহনিতে স্পষ্ট ইঙ্গিত ছিল, ওই আসনখানা আমাদের দিয়ে দিন। আমি জোনসকে বললাম, না,
আমরা নিউ ইয়র্কের মানুষরা সমস্ত ভদ্রতা ভুলে গিয়েছি, বুঝলে? হবেও বা, কিন্তু যে ভদ্রলোককে ইঙ্গিত করে তুমি কথাটা বলছো উনি ওল্ড ভার্জিনিয়ার মানুষ, খুবই মার্জিত এবং শিষ্টাচারী। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে কয়েকদিনের জন্য নিউ ইয়র্কে এসেছেন, আজ রাতে দক্ষিণে চলে যাবেন। এই তুমি তাহলে ওকে চেনো? ট্রামে ওঠার আগে আমি ওকে কখনো দেখিনি। না, তুমি যদি ওর চেহারা দেখে এত কিছুই বলে দাও, তাহলে তুমি যে আজকাল তন্ত্রমন্ত্র সাধনা করছো এটাই আমার মনে হওয়া স্বাভাবিক। সাধারণ পর্যবেক্ষণের ব্যাপার, আর কিচ্ছু না। প্রৌঢ় যদি আমাদের আগে ট্রাম থেকে নেমে যান তাহলে আশা করি তোমাকে বুঝিয়ে বলতে পারবো আমার অনুমান কতখানি নিখুঁত। 3টে ব্লক পেরিয়ে যেতে ভদ্রলোক ট্রাম থেকে নামার জন্য উঠে দাঁড়ালেন। দরজার কাছে যেতেই জোন্স তার উদ্দেশ্যে বলে উঠল, মাফ করবেন স্যার, আপনি ভার্জিনিয়ার নরফুকের বাসিন্দা কর্নেল হান্টার না? না স্যার, আমার নাম হ্যালিসন স্যার, মেজর উইনফিল্ড আর অ্যালিসন। ভার্জিনিয়ার লোক আমি, তবে ফেয়ারফ্যাক্স কাউন্টির। নরফকের অনেককেই আমি চিনি, গোড্রিক, টেলভার, কোভেন্ট্রি। কিন্তু আপনি যে কর্নেল হান্টারের কথা বলছেন, তার সঙ্গে আমার আলাপের সৌভাগ্য হয়নি। তবে সুখের কথা হলো আপনাদের শহরে আমার 3 মেয়ে আর স্ত্রীকে নিয়ে 1 সপ্তাহ কাটিয়ে আমি আজই ভার্জিনিয়া ফিরেছি। 3-10 মধ্যে নরফক পৌঁছে যাব। আপনার নামটা যদি আমাকে বলে রাখেন স্যার, তাহলে আমি ওখানে গিয়ে না হয় কর্নেল হান্টারের সন্ধান করে জানাব। ধন্যবাদ। যদি আপনার সময় হয় ওকে বলবেন রেনল্ডস শুভেচ্ছা পাঠিয়েছে। নিউ ইয়র্কের এই গোয়েন্দাটির দিকে এক নজর তাকাতেই দেখলাম তার মুখটা ঝকঝকে হতে পারে, তবে এক গভীর বিরক্তির ছাপ তার মুখে পড়েছে বটে। সামান্যতম ব্যর্থতাও শ্যামরক জোন্সের মতো মানুষ সহ্য করতে পারত না। বলল, আপনার 3 মেয়ে বললেন? হ্যাঁ স্যার, আমার 3 মেয়ে। গোটা ফেয়ারফক্স কাউন্টির অন্যতম ভালো মেয়েদের মধ্যে ওরা 3 জনও রয়েছে। এরপরে মেজর এলিসন ট্রাম থামাতে বলে নামতে উদ্যত হলেন। শ্যামরক তার হাতখানা খপ করে ধরে ফেলল। 1 মিনিট স্যার। তার কথার মধ্যে যে একটা দুশ্চিন্তার ছাপ রয়েছে তা একমাত্র আমি বুঝতে পারলাম। আপনার 3 মেয়ের মধ্যে নিশ্চয়ই একজনকে দত্তক নেওয়া, তাই না? মেজর রাস্তায় নেমে গিয়েছিলেন। তিনি স্বীকার করলেন, ঠিক বলেছেন স্যার, কিন্তু আপনি তা জানলেন কি করে তা আমি জানি না। আমিও জানি না। ট্রাম চলতে শুরু করতে আমি বললাম। জোন্স ততক্ষণে আবার আগের মতোই শান্ত হয়ে গেছে। ব্যর্থ হতে হতেও তার এই যে জয়লাভ, তাতেই সে বেশ খুশি। ট্রাম থেকে নামার পরে সে আমাকে একটা ক্যাফেতে নিয়ে গেল। বলল সেখানে বসেই সে তার এই নতুন জাদু খেলার ব্যাখ্যা দেবে। আমরা আরাম করে বসতেই সে বলতে শুরু করলো। প্রথমেই বলি, ভদ্রলোক যে নিউ ইয়র্কের কেউ নন তা বুঝতে পেরেছিলাম যখন ওই মেয়েরা এসে দাঁড়াতে উনি রীতিমতো অস্বস্তিতে পড়ে গেলেন, মুখ লাল হয়ে গেল। অবশ্য তারপরেও উনি নিজের বসার জায়গা ছেড়ে দেননি। তখনই বুঝলাম উনি পশ্চিমের কেউ নন, বরং দক্ষিণের মানুষ। তারপরে আমি বোঝার চেষ্টা করতে লাগলাম একজন মহিলাকে নিজের বসার জায়গা ছেড়ে দেওয়ার কথা মাথায় এলেও উনি তা কেন করলেন না। খুব তাড়াতাড়ি এর উত্তর পেয়ে গেলাম। খেয়াল করে দেখলাম তার এক চোখের কোণে একটা বড় সড়ো আঘাতের চিহ্ন রয়েছে। জায়গাটা তখনও লাল হয়ে ফুলেছিল। তার সারা মুখে পেন্সিলের ভোঁতা শীর্ষের ডগার মতো ছোট ছোট গোল দাগ হয়েছিল। তার ওই পেটেন্ট লেদারের জুতোতেও দেখলাম অনেকগুলো ছোপ, যার সামনেটা ডিমের মতো আর পেছনটা চৌকো। গোটা নিউ ইয়র্ক শহরে মাত্র একটাই জায়গা আছে যেখানে গেলে মানুষ এই ধরনের আঘাত পেতে পারে বা জুতোয় এমন ছোপ পড়তে পারে। 23rd স্ট্রিটের ফুটপাথ আর সেখান থেকে দক্ষিণে 6th অ্যাভিনিউয়ের কিছুটা অংশ অবধি এমন ঘটনা ঘটে। পায়ের ওই ছোপগুলো যে ফরাসি কেতার হিল জুতোর তা বুঝতে আমায় বেশি বেগ পেতে হয়নি। মেয়েদের ওই বাজার পাড়ায় গিয়ে পড়লে তো তার পা অমন জুতো মারিয়ে যাবেই।
বা প্রমীলা বাহিনীর হাতে থাকা ছোট বড় ছাতার খোঁচা খেতে হবেই। তাকে দেখে যেহেতু বুদ্ধিমান বলে মনে হয়, তাই নিজের সঙ্গে মহিলারা না থাকলে তিনি ওই এলাকার ধারপাশ মারানোর সাহস করতেন বলে মনে হয় না। কাজেই তিনি যখন ট্রামে উঠলেন তখন তার মাথা এতই গরম ছিল যে আগন্তুক মেয়েদের দেখেও তিনি দক্ষিণী কেতা ও শিষ্টাচার বজায় রাখলেন। না, সে না হয় হলো, কিন্তু তুমি ওর কটা মেয়ে তা জানার জন্য এত উৎসুক হয়ে পড়েছিলে কেন? বিশেষ করে 2 মেয়েই আছে কিনা সেটা জানার জন্য। ওর স্ত্রী কি একাই ওকে কেনাকাটা করাতে নিয়ে যেতে পারতেন না? মেয়ে তো থাকতেই হবে। ওর সঙ্গে যদি কেবল ওর স্ত্রী থাকতেন এবং ওর স্ত্রীর বয়স ওর মতো হলে উনি তাকে বুঝিয়ে সুঝিয়ে একা পাঠিয়ে দিতেন। স্ত্রীর বয়স কম হলে তিনি কেনাকাটা করতে যাওয়ার সময় স্বামীকে সঙ্গে নিতেন না। কাজেই মানলাম, কিন্তু 2 মেয়েই বা কেন? উনি যখন বললেন ওনার 3 মেয়ে, তখন একজন যে দত্তক নেওয়া, তুমি অনুমান করলে কি করে? অনুমান নয়, যুক্তি তর্কের অভিধানে ও শব্দখানা নেই। মেজর এলিসনের বোতামের একটা ঘরে জেরানিয়াম পাতার সঙ্গে একটা কার্নেশন ফুল আর গোলাপ গোঁজা ছিল। এমন সাজের কথা কখনো কোনো মহিলার মাথায় আসবে না। চোখ বোঝো, হোয়াটসঅ্যাপ ভাবো, নিজের মাথার মধ্যে কল্পনা আর যুক্তিকে একসঙ্গে খেলাও। দেখতে পাচ্ছ না, মিষ্টি অ্যাডেল তার বাবাকে যাতে আরও সুন্দর দেখায় তার জন্য বাবার বোতামের ঘরে একখানা কার্নেশন ফুল গুঁজে দিচ্ছে। এদিকে এডিথ হেরে যাবে নাকি, তাই সে বাবার বোতামের ওই একই ঘরে একখানা গোলাপও গুঁজে দিচ্ছে। আমিও এবার দৃশ্যটা কল্পনা করতে পেরে বলে উঠলাম, তারপর উনি যখন বললেন ওনার 3 মেয়ে, তখনই আমি পিছনে আরেকটি মেয়েকে দেখতে পেলাম। ওর বাবার বুকে কোনো ফুল গুঁজে দিল না। সঙ্গে সঙ্গে বুঝলাম সে দত্তক নেওয়া মেয়ে। হ্যাঁ, পুরো খাপে খাপে মিলে গেল। আচ্ছা, কিন্তু উনি যে আজই দক্ষিণের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেটা বুঝলে কি করে? ওর ভেতরের পকেটে ডিমের মতো বড় সড়ো কিছু একটা ছিল বলে বাইরেটা একটু ফুলে ছিল। ট্রেনে ভালো মদ মেলে না। এদিকে নিউ ইয়র্ক থেকে ফেয়ারফ্যাক্স কাউন্টি অনেকটা পথ। বন্ধু, তোমায় ছিলাম। এবার মনের শেষ সন্দেহটাও যদি দূর করে দাও তাহলে বড় ভালো হয়। তোমার কেন মনে হলো উনি ভার্জিনিয়া লোক? এই সংকেতটা অবশ্য সহজে মেলেনি, তা মানছি, কিন্তু ট্রামের কামরায় মিন্টের গন্ধ যে কোনো প্রশিক্ষিত পর্যবেক্ষকের চোখে পড়তই। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে শুভঙ্কর, শ্যামরকের চরিত্রে সৌম্য, রাইন জেল্ডার ও অ্যালিসনের চরিত্রে রনিত, মূল রচনা ও হেনরি, স্ক্রিপ্ট দ্য ইঙ্ক পোর্টাল, পরিকল্পনায় কৌশিক রায়, গল্পের সূত্রধর আমি কুন্তল, কভার ডিজাইনে রৌনক, গ্রাফিক্সে ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরছি একটি নতুন গল্প নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। আর হ্যাঁ, অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ।